আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ভারতের সরকার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের অবিলম্বে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এটি একেবারে নতুন কিছু নয়। নানান কারণেই একটি দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিতে বলা যায়, তবে বাংলাদেশের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স বলা যায়। এবং বিশেষ করে পাকিস্তানেও যে মুহূর্তে ভারতীয় দূতাবাসের স্টাফরা অবস্থান করছে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবস্থান করছে, সেখানে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে তড়ি ঘড়ি করে সবাইকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এমনকি যাদের সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করছে তাদেরও বলা হয়েছে যে না, পড়াশোনা বন্ধ করে ইমিডিয়েটলি ভারতে আসো, ভারতে পড়াশোনা করো। সো দিস ইজ ভেরি আনইউজুয়াল। তো এটা কেন হচ্ছে সেইটা নিয়ে আমি একটু সারাদিন একটু খোঁজ করবার চেষ্টা করছি। তো সেটি নিয়ে কথা বলবার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব কমন ব্যাপার হলো যে এই দল দেশ বিক্রি করে দিচ্ছে ওই দেশের কাছে। তার মানে যে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, আবার বলা হচ্ছে যে বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই যে দেশ বিক্রির অভিযোগ, এটা আমরা দেখেছি, কিন্তু আসলেই দেশ বিক্রি কাকে বলে, আসলেই বিদেশের হাতে দেশ তুলে দেওয়া কি, সেটা মনে হয় যে ডক্টর ইউনূসের মতো করে আর কেউ আমাদের দেখাতে পারেনি। এই প্রথম আমরা দেখছি যে একটা বিদেশি শক্তির কাছে কিভাবে বাংলাদেশকে তুলে দেওয়া হয় এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই আর এখন ডক্টর ইউনূসের কাছে কনসিডারেশনে নেই। আপনারা দেখছেন এই যে বর্তমানে বাংলাদেশে আমেরিকার যে তোড়জোড় চলছে, ইতিমধ্যে আপনারা জানেন যে সেন্ট মার্টিন বহুল আলোচিত একটা দ্বীপ, এবং এই দ্বীপের দখলদারিত্ব নেওয়ার জন্য সেই 70 সাল থেকে আমেরিকা কিন্তু তার কুনজর দিয়ে রেখেছে, এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে না, এই দ্বীপ আমরা দেব না। জিয়াউর রহমান ক্ষমতা এলেও এই দ্বীপটি আমেরিকা চেয়েছিলেন, এবং জিয়াউর রহমান অন প্রিন্সিপাল এগ্রি করেছিলেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপটি বিদেশের হাতে তুলে দেবেন। শেখ হাসিনা সর্বশেষ যে সরকারে ছিলেন তিনি বলেছেন প্রকাশ্যে যে সেন্ট মার্টিন তার কাছে চাওয়া হয়েছে, কিন্তু তিনি দেশের 1 ইঞ্চি মাটিও বিদেশি শক্তির হাতে তুলে দেবেন না। সেই সেন্ট মার্টিনের 1/3 ইউনূস অলরেডি আমেরিকার হাতে তুলে দিয়েছে। এছাড়া বাংলাদেশের আরো একটা দ্বীপ রয়েছে, সোনাদিয়া দ্বীপ, ভীষণ প্রাকৃতিকভাবে আকর্ষণীয়, মহেশখালী উপজেলার খুব কাছে। এই দ্বীপটা যেটা শেখ হাসিনা সরকার চেয়েছিল, এটা জাপান সরকারের সহায়তায় এখানে একটা ইকো পার্ক গড়ে তুলবার, সেই সোনাদিয়া দ্বীপটাকে পুরোটাই আমেরিকার হাতে তুলে দিয়েছে ডক্টর ইউনূস। আমাদের চিটাগাং পোর্ট, সেটাও বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে। এছাড়াও চিটাগাং পোর্টের আশেপাশে আমাদের নেভাল বেস, যেসব সেন্সিটিভ এলাকা আছে, সেখানেও তিনি এই বিদেশি পরাশক্তির এন্ট্রান্সকে অ্যালাউ করেছেন। এবং মিয়ানমারের সাথে যে আরাকান আর্মির যে সংঘাত, সেখানে আরাকান আর্মিকে নিরাপদ করিডোর দেওয়ার ব্যাপারেও ডক্টর ইউনূস অনেকখানি এগিয়ে গেছে। শুধু যে আরাকান আর্মিকেই বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ব্যাক করছে তা না, এই রোহিঙ্গাদের যে সামরিক শাখা আরসা, সেটাকেও বাংলাদেশ ব্যাক করছে। এই আরসা, আরাকান আর্মি, এরা নিজেদের মধ্যে যেমন লড়াই করছে, আবার এরা মিলে আরাকান সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তো সব মিলিয়ে দেশের যে ভয়াবহ একটা অবস্থার সামনে ডক্টর ইউনূস দাঁড় করিয়ে দিয়েছে, এটা এখন একেবারে দল অন্ধ বা ডক্টর ইউনূসের মানে পা চাটা এরকম লোকজন ছাড়া এখন এটা সবাই বুঝতে পারছে। কিন্তু এই যে এই এলাকায়, এই সাউথ এশিয়ার এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই যে আমেরিকার যে অবস্থান, এই অবস্থানটা যারা জিও পলিটিক্যাল সিচুয়েশন গুলো ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা এখানে যেভাবে আসন গেড়ে বসতে যাচ্ছে, তাতে রাশিয়া, চীন, এমনকি ভারতও খুব একটা হ্যাপি না, এবং এটা তাদের জন্য একটা বিরাট মাথা ব্যথা। স্বভাবতই মিয়ানমারেরও একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই আরাকান আর্মি এবং আরসা। তাহলে এখন এই অবস্থায় যারা এই অঞ্চলে মার্কিন মাতব্বরি মেনে নিতে পারছে না, তারা কি বসে থাকবে? তারা ঠিক করেছে যে প্রয়োজনে মায়ানমারকে দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করাবে। এটা অনেক দিন ধরে আলোচনায় ছিল, কনসিডারেশনে ছিল, কিন্তু এটা একদম প্রায় ফাইনাল হয়ে গেছে যে এর পেছনে রাশিয়া রয়েছে, চীন রয়েছে। তাদের মদদে মায়ানমার যে কোনো দিন বাংলাদেশকে অ্যাটাক করতে পারে, এবং এই অ্যাটাকের পক্ষে তাদের কিন্তু যুক্তি আছে। এবার আসেন, কেন আমাদের ভারতীয় দূতাবাসের স্টাফদের ফ্যামিলিকে
জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে এবং সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। গোয়েন্দা সূত্রের রিপোর্টে জানা গেছে, আপনারা জানেন যে 23শে জানুয়ারি এই যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের প্যাট্রোনাইজেশনে, তারাই অর্গানাইজ করছে মূলত, আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটা প্রেস কনভারসেশন আছে। সেই প্রেস কনভারসেশনে প্রথমে আমরা শুনেছিলাম যে শেখ হাসিনা সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে, পরে শুনলাম না, তিনি ভিডিও অ্যাপিয়ারেন্সে থাকবেন। তারও পরে শুনলাম যে সম্ভবত তিনি অডিও একটা বার্তা দেবেন অথবা তিনি ওই কনফারেন্সে কানেক্টেড হতে পারেন ভার্চুয়ালি, সেখানে তিনি কথা বলবেন। সবশেষ যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো একটা অডিও বার্তা দেবেন। এখন এই 23 তারিখে শেখ হাসিনা কি বলবেন বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কি বলবেন, এটার উপরে মানে এটা নিয়ে ডক্টর ইউনূস সরকার কিন্তু ভীষণ উদ্বিগ্ন এবং তারা ঠিক করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই প্রেস কনফারেন্সের পরে তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে। এর আগে যেমন হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পোড়ানো হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের হয়তো গুরুত্বপূর্ণ আরো কোনো স্থাপনা তারা ধ্বংস করবে। এর বাইরেও আরো কিছু অ্যালার্মিং ইনফরমেশন আছে। এই যা যা কিছু বলছি সবই কিন্তু বিদেশি গোয়েন্দা সূত্রে পাওয়া, এগুলো কোনো গুজব বা আমার বানানো কিছু না। আর একটা কথা হলো যে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে প্রচুর দুর্ধর্ষ জঙ্গি বাংলাদেশে মূলত এই তাবলিগের বেশে তারা বাংলাদেশে ঢুকেছে এবং এই জঙ্গি গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে নানা রকমের জঙ্গি হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সো এই যে বাংলাদেশের এই বর্তমানে এই রিপোর্টগুলো যখন আসছে তখন সেখানে স্বভাবতই একটা বিপদকে সামনে রেখে ভারত সরকার মনে করেছে যে তার দূতাবাসে একদম কিছু পুরুষ কর্মচারী বা যেগুলো একদম জরুরি দরকার সেই স্টাফগুলো থাকবে, বাকিদের সরিয়ে নেবে অ্যান্ড ডেফিনেটলি ফ্যামিলি মেম্বারদের। এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে গতকাল বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, তারপরে তিনি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে দেখা করেছেন এবং সেখান থেকে তিনি এয়ারপোর্টে গিয়ে সোজা দিল্লি গেছেন। আজকে তার একটা রাউন্ড টেবিল কনফারেন্স করার কথা। এই যে সারা কুকের মুভমেন্ট, তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন, প্রণয় ভার্মার সাথে দেখা করলেন, ভারতে গেলেন, এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ইনফরমেশন ছিল না, আমার সূত্র এটা নিশ্চিত করেছে। সো এখন কেবলমাত্র যে ভারত তার হাইকমিশনের স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিলেন তা না, এখন ধারণা করা হচ্ছে যে ব্রিটিশ হাইকমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের হাইকমিশনেরও ফ্যামিলি মেম্বারদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে এটা ভাবতে গা শিওরে উঠছে। আমি জানি না, আমরা শুধু প্রার্থনা করি যে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন। নির্বাচনের আগেই কি বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপে ভারত? আমরা দেখছি যে ভারত বাংলাদেশ গত 1.5 বছর যাবৎ সম্পর্ক কোথায় তলানিতে নেমে গেছে। কিন্তু এত কিছু ঘটছে, ভারত বিদ্বেষী ভারত বিরুদ্ধ কর্মকাণ্ড বাংলাদেশের মাটি থেকে এত কিছু হচ্ছে, ভারতের কোনো পদক্ষেপ কিন্তু গত 1.5 বছরে আমরা জোরালো কোনো পদক্ষেপ দেখিনি। স্বল্প কিছু নিষেধাজ্ঞা দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল, কিছু স্থলপথে কিছু পণ্য তাদের দেশে রপ্তানি বন্ধ করেছে, এতটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু ভারত থেকে বলা যায় যে সর্বশেষ আওয়ামী লীগ ক্ষমতা থাকা যে বছরে যে পণ্য এসছে তার থেকে বাংলাদেশে আরো বেশি পণ্য এসছে। আমরা আসলে খুব জোরালো কোনো পদক্ষেপ দেখিনি, কিন্তু গতকাল রাত থেকে বলতে পারেন যে মধ্যরাত থেকে শুরু হয়েছে। গতকাল সন্ধ্যার পরেই ভারতীয় গণমাধ্যমগুলো কেন যেন নড়ে চড়ে বসেছে এবং সংবাদ প্রকাশ করতে শুরু করেছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ যে নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত ভারতের 5টি কূটনৈতিক মিশন পূর্ণ শক্তিতেই কার্যক্রম চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ কূটনীতিকদের পরিবারের সদস্য, স্ত্রী, পুত্র, সন্তান, বাচ্চারা এখানে পড়াশোনা করেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়ে ভারতে পড়াশোনা করা বা ভারতের স্কুল কলেজে পড়াশোনা করতে বলা হয়েছে। এক সূত্র বলছে যে হাই কমিশন ও 4টি সহকারী হাই কমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সাধারণত নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে পাকিস্তানেও ভারতীয় কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি নয়, আছে সেখানে নো চিলড্রেন পোস্টিং কার্যকর, যেখানে স্ত্রীদের থাকার অনুমতি থাকলেও সন্তানদের নেই। অর্থাৎ বাংলাদেশের পদক্ষেপটা পাকিস্তানের থেকেও বেশি। অর্থাৎ পুরো পরিবার, স্ত্রী সন্তান সহ পাকিস্তানে স্ত্রী থাকতে পারবেন কিন্তু সন্তানরা থাকতে পারবেন না। ভারতীয় পক্ষ বারবার বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে। যদিও ঢাকা এই অভিযোগ অস্বীকার করেছে, একই সঙ্গে উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যকলাপের দিকে চোখ বন্ধ করে থাকার অভিযোগও করছে নয়াদিল্লি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো তলানিতে নেমেছে। ক্রিকেট প্রসঙ্গ, তারপর ওসমান হাদি মৃত্যু পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো তলানিতে নামছে এবং নামছেই শুধু, এটি আর উঠবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর প্রেক্ষিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভের জেরে নয়াদিল্লি ও ঢাকায় উভয় দেশের কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে বিক্ষোভের ঘটনাও ঘটে। এদিকে আপনারা জানেন যে অবৈধ দখলদার ইউনূস সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে 21শে জানুয়ারি, আজ প্রতীক বরাদ্দ এবং আগামীকাল থেকে পূর্ণ প্রচারে এগিয়ে যাচ্ছে। দেশি বিদেশি নানা পক্ষ থেকে এই একতরফা একপাক্ষিক নির্বাচনে এক প্রকার বিধিনিষেধ। মানুষ পরামর্শ দিচ্ছে, কূটনীতিকরা পরামর্শ দিচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারতও বরাবর আজ পর্যন্ত ভারত এক জায়গায় অটুট আছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, কিন্তু ইউনূসের সেদিকে কোনো তোয়াক্কা নেই। তোয়াক্কা না করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, ইউনূস তার মতো এগিয়ে যাবে খুব স্বাভাবিকভাবে 12 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হবে না হবে এখনো পর্যন্ত সেই সংখ্যাটা কিন্তু রয়েছে। ইতিমধ্যে দিল্লি যেন আমাদের এই অঞ্চলের নীতি নির্ধারণের একটা মূল কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন প্রভাবশালী সেখানে একজন রাষ্ট্রদূত আছেন, তিনি শুধু ভারতের রাষ্ট্রদূত নয়, সার্জিও গোর, তিনি সারা এই অঞ্চলের রাষ্ট্রদূত। সেখান থেকে অনেক কিছু নীতি নির্ধারণ হয়। এরই মধ্যে আবার খবর বেরিয়েছে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক নয়াদিল্লিতে গেছেন। আমরা খানিক আগে যে বললাম যে নয়াদিল্লি এই অঞ্চলের নীতি নির্ধারণের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে উঠছে। সেই জায়গা থেকে আগামী নির্বাচন হবে নাকি নির্বাচন যদি করেও ফেলে, কিন্তু ভারত যে খুব বড় ধরনের বাংলাদেশের ব্যাপারে একটা পদক্ষেপে যাচ্ছে, এই যে নন ফ্যামিলি পোস্টিং, তার একটি পদক্ষেপ বলতে পারেন। কারণ এই ধরনের পদক্ষেপ সচরাচর দেখা যায় না। বলা হচ্ছে যে পাকিস্তানের ক্ষেত্রেও এমনটা ঘটেনি। পাকিস্তানের যে গত বছর মে মাসে যে যুদ্ধ হলো 4 দিনের, সেই সময় কিন্তু নন ফ্যামিলি পোস্টিং হয়নি। তবে নো চিলড্রেন পোস্টিং এখনো পর্যন্ত পাকিস্তানে বহাল আছে। এটা বলতে বাকি থাকে না যে বাংলাদেশে এবং ভারত সম্পর্কটা তাতিয়ে উঠছে এবং এটা শেষ পর্যন্ত কি দিয়ে শেষ হয়, প্রাথমিকভাবে হয়তো অনেক পদক্ষেপ হতে পারে। এখন দেখার বিষয় যে সামনে আরো কি ঘটতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে খুব গুরুতর যে তাদের ফ্যামিলিদের সরিয়ে নিয়েছে। আমরা নিশ্চয়ই দেখব সামনে কি আরো পদক্ষেপ ঘটছে।